দলকে নিষিদ্ধ করবার আমরা কারা? জনগণ সিদ্ধান্ত নেবে। এটা তো আপনার আরেকটা চক্রান্ত শুরু হয়েছে, দেশে একটা অনিশ্চয়তা, ইনস্টেবিলিটি। দর্শক দেখতে পাচ্ছেন মির্জা ফখরুলের উপর সবাই আক্রমণ করেছে এসে বিএনপি থেকে পদত্যাগ করার কারণে। এদিকে আজ দুপুরে মির্জা ফখরুল ইসলামের উপর কঠিন আক্রমণ করে বিএনপি কর্মীরা। মির্জা ফখরুল ইসলাম বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের দায়িত্ব নেয়। এই নিয়ে আওয়ামী লীগ কর্মীরা খুশি হয়, অন্যদিকে দেশে ধ্বংসলীলা। আওয়ামী লীগ ছাড়া যে বিএনপি পঙ্গু তা আবারও প্রমাণিত হয়েছে। গোপালগঞ্জের সংরক্ষিত নারী আসনের বিএনপি থেকে মনোনয়ন পেলেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে ক্ষমতা দখল করেছিল কারা? আমরা সবাই জানি, আমরা সবাই তাদের নামও বলি। ডক্টর ইউনূস ছিলেন তাদের মুখ্য সমন্বয়ক। কিন্তু বাংলাদেশে কখনোই ক্ষমতার পরিবর্তন সেনাবাহিনী ছাড়া ঘটেনি, এই দাবি করেছেন সাংবাদিক বিশ্লেষক এনায়েত কবির। শুধু আওয়ামী লীগ বাক স্বাধীনতা হরণ করেছিল? ও মাই গড! ইন্টারফেল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এত একটা মিথ্যাবাদীর জাহাজ গতকাল বগুড়াতে গিয়েছিল। বুঝছেন না এখন সারাদিন আপনারা পার্লামেন্টে কি দেখতেছেন? নাপিত যখন ডাক্তার হয় ওর খালি ধারা মুখস্থ করা লাগে, এই খালি দেখবেন আর্টিকেল কয়, খালি অনুচ্ছেদ কয়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশ ছেড়ে পালিয়েছেন। রীতিমতো তাকে পালাতে হয়েছে। কোথায় গেছেন সেই গন্তব্য এখনো জানা যায়নি, তবে তিনি পদত্যাগ করেছেন, তিনি দেশ ছেড়েছেন। দর্শক, এটি একেবারেই নিশ্চিত। সারা দেশে এখন তারেক রহমানের দেশ ছাড়া নিয়ে কথা হচ্ছে। তারেক রহমান দেশকে কন্ট্রোল করতে না পারার কারণে অনেকে এইটা সরাসরি বলতেছে বিএনপি সরকারকে বিদায় নিতে হবে। দর্শক শ্রোতা, একদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের কথা তিনি নিজের মুখে সরাসরি বলেন তিনি আর পারছেন না, তিনি বিদায় নেবেন রাজনীতি থেকে। এইটা নিয়ে যেমন দেশ উত্তাল হয়েছে, আজকে জামাত কর্মীরা সুযোগ পেয়ে রাজপথে নামে, অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরাও জামাতকে সহযোগিতা করে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থা এবং বিএনপি সরকারের বর্তমান অবস্থা সবকিছুই দেখতে পারবেন এই একটি ভিডিওতে। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? এখন আপনাদের কি বাক স্বাধীনতার প্রয়োজন নাই? বাক স্বাধীনতার কথা বলে এখন আপনারা গলা কাঁপান না? এখন বাক স্বাধীনতা আপনাদের লাগে না? শেখ হাসিনা ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল। শেখ হাসিনার আমলে নিরপেক্ষ সাংবাদিক যারা ছিল তারা কথা বলতে পারতো না, তাদেরকে গ্রেফতার করা হতো, তাদের উপর জুলুম করা হতো। কত কথা শুনেছি, আইরে কথা। আপনাদের কথার চোটে আমাদের পেটের ভাত মাঝে মধ্যে দ্রুতই হজম হয়ে যেত। এখন বাক স্বাধীনতা ভালো লাগে না? এখন বাক স্বাধীনতার জন্য প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে স্লোগান দেন না? কেন দেন না ভাই? এখন বাক স্বাধীনতা কি আপনাদের মনে জায়গা নিতে পারে না? সব দোষ শুধু আওয়ামী লীগের? আওয়ামী লীগ বাক স্বাধীনতা হরণ করেছিল? ও মাই গড! ইন্টারফেল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এত একটা মিথ্যাবাদীর জাহাজ গতকাল বগুড়াতে গিয়েছিল সিটি কর্পোরেশন উদ্বোধন করতে। সেখানে গিয়ে বলেছে বগুড়া থেকে সিরাজগঞ্জের যে রেল লাইন সেটা সে করতে চায়, করতে ইচ্ছুক। এটা বগুড়াবাসীর স্বপ্ন। অথচ 2018 সালে রেল উন্নয়ন কর্তৃপক্ষ এই প্রকল্প শুরু করেছে এবং কাজ আমার মনে হয় শেষ হয়ে গেছে, সঠিক জানি না। সংবাদটাই দেখেন। প্রিয় ভাই বোনেরা, বগুড়া সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল লাইন, এইটি বগুড়ার মানুষের একটি অন্যতম প্রধান দাবি। ইনশাআল্লাহ শীঘ্র এই কাজ আমরা শুরু করব। Wake up to reality. 2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এত আন্তর্জাতিক মানের মিথ্যাবাদী, এ মিথ্যা কথা বলবে। ও আসলে জানেই না বাংলাদেশের কোথায় কি হয়েছে, কোথায় কি হচ্ছে, কোথায় কি আছে। মিথ্যা কথা বলবে, এটা চরিত্র। এটা নিয়ে আসলে আর কিছু বলতে চায় না, মিথ্যা বলতে থাক। দেখা যাক এই মিথ্যা কতদিন চলমান থাকে। চ্যানেল আইতে তৃতীয় মাত্রা নামে যে একটা অনুষ্ঠান হয়, টক শো, এই অনুষ্ঠানের একজন সঞ্চালক আছে না, জিল্লু কাকা। জিল্লু কাকা এত বছর বলে এসছে সে নিরপেক্ষ সাংবাদিকতা করে, তার নাকি কোনো রাজনৈতিক মতাদর্শ নাই। অথচ জিল্লু কাকা আজকে তার আপন বউকে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়ন নিতে বাধ্য করেছে বিএনপিকে, হয়তোবা কোনো না কোনো ওয়েতে। কারণ সেহেতু জুলাই সন্ত্রাসী, ডলার খাইছিল, কোনো তথ্য প্রমাণ হয়তো বা আছে, সেটা দিয়ে চাপ প্রয়োগ করে বিএনপি থেকে মনোনয়ন বাগিয়ে নিয়েছে। এখন নিরপেক্ষতা কোথায় গেল? গণমাধ্যম কর্মী যারা আওয়ামীপন্থী ছিল তাদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে রাখা হয়েছে। সাংবাদিক ফারজানা শাকিল দম্পতি, তাদেরকে এখন পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি। শাহরিয়ার কবির, তাকেও ছেড়ে দেওয়া হয়নি। শুধুমাত্র সব দোষ আওয়ামী লীগের। আওয়ামী লীগের পক্ষে কথা বললেই যত সমস্যা সৃষ্টি হয়। এখন বিএনপির পক্ষে যেই সব গণমাধ্যম কর্মী কথা বলতেছে, ভবিষ্যতে যখন এদের উপর সেম কাজ করা হবে তখন এই বুদ্ধিজীবী শ্রেণী, এই নিরপেক্ষ শ্রেণী যারা নিরপেক্ষতার মুখোশ পরে থাকে, এদের আবার চেতনার দণ্ড একদম খারায় যাবে।
সৃষ্টিকর্তা মানুষকে লজ্জা শরম দিয়ে পাঠায়, কিন্তু বাংলাদেশের এই তথাকথিত মিডিয়া ব্যক্তিত্ব, সুশীল, বুদ্ধিজীবী এই বদমাশগুলার কোনো চরিত্রই নাই। এদেরকে সৃষ্টিকর্তা কি দিয়ে বানিয়েছে, কিভাবে পৃথিবীতে পাঠিয়েছে আমার মাথায় আসে না। যেটা বলতেছিলাম, বাক স্বাধীনতা। দুদিন পূর্বে একজন পথচারী সাধারণ শ্রমজীবী মানুষ পেট্রোল পাম্পে গিয়ে তেল পাচ্ছিলেন, সেখানে আক্ষেপ দেখিয়ে জনাব তারেক রহমানের বিরুদ্ধে একটা কথা বলেছিল। এক সময় কারেন্ট দিতে খাম্বা খায়া দিতে দেশ পুরো রাখবো যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানকে খাওয়াইতাম। আবার লাস্টে কি কইলো, আমার অতীতে ভুল ক্ষমা করে দেন। ওর 111 এর থেকেও খারাপ অবস্থা হওয়ার দরকার। মানসিক ভারসাম্যহীন ভাবে এই কথাগুলো বলছি, যেটা আমার মোটেই বলা উচিত হয় না। এজন্য আমি দেশ ও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, বিশেষ করে জনাব তারেক রহমান সহ বিএনপির সকলের কাছে। এই কথাগুলো বলার পর বিএনপির নেতাকর্মীরা তার ঘর বাড়িতে ঘেরাও দিয়েছিল, তাকে হত্যার হুমকি দিয়েছে। পরবর্তীতে সেই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে লাইভে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে আমাদের তারেক ভাইয়ার আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি। বাংলাদেশের মানুষ যেই বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, যেই বাক স্বাধীনতার জন্য লড়াই করেছেন, যেই বাক স্বাধীনতার কথা বলে আপনাদেরকে প্রতারিত করে জুলাই সেই সন্ত্রাসী আপনাদেরকে সম্পৃক্ত করেছিল, আপনাদেরকে মাঠে নামিয়ে এনেছিল, সেই বাক স্বাধীনতা আপনাদেরকে জায়গা মতো দিয়ে দিয়েছে বিএনপি সরকার। আপনারা কি জানেন, বিএনপি ক্ষমতা গ্রহণের 2 মাসের মাথায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিল বলে। আহারে বাক স্বাধীনতা, আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। আমাদের চলমান যেটা ছিল 2 মিনিট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 17তম কার্যদিবসে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। শুরুতেই তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে উঠে আসে বাণিজ্য, প্রবাসী কল্যাণ, খাদ্য, দুর্যোগ সহ নানা প্রশ্নোত্তর। জমি লিজ সংক্রান্ত অনিয়ম তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিন জ্বালানি তেলের সংকটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা এমন প্রশ্ন তোলেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সারা পৃথিবীতে জ্বালানির মূল্য যে অনুপাতে বেড়েছে তার তুলনায় বাংলাদেশে বেড়েছে খুবই সামান্য, তাই মূল্যস্ফীতি সেভাবে বাড়বে না বলে আশ্বস্ত করেন তিনি। মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, বাংলাদেশের মূল্যস্ফীতি বহুদিন ধরেই ডাবল ডিজিটে ছিল, এখন সেটা 9% কিছু উপরে, খাদ্যদ্রব্য বিশেষ করে। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমাদের মাননীয় মন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কিনা এবং নিলে সেটি কি? চলমান সংকট মোকাবেলায় সামগ্রিক পরিস্থিতি আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জ্বালানি সংকটের কারণে সংসদের অধিবেশনের মুলতবির প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। মাগরিব নামাজের বিরতির ঠিক আগে এমন প্রস্তাবনা নাকচ করে দেন ডেপুটি স্পিকার। জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, এখনকার সবচেয়ে বড় সমস্যা নিয়ে সংসদে আলোচনা না করা গেলে এই সংসদে তাদের থাকাই বৃথা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুলতবি না করে বিষয়টি নিয়ে সংসদেই আলোচনা হতে পারে। জনগণ তো এই দেশে আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে পাঠিয়েছে। এই জনগণকে সঠিক জায়গায় আনার জন্য আমরাও দায়িত্ব পালন করতে চাই। যেইভাবে নোটিশটা নিষ্পত্তি না করে, আপনি আজকে না করেন, 1 দিন পরে হোক, 2 দিন পরে হোক, বিষয়টা আলোচনার জন্য ফিক্স আপ করেন এবং তখন মুলতবি করে এটা আলোচনা করেন। সংসদের অধিবেশন মুলতবি না করে অন্য কোনোভাবে আলোচনার সুযোগ আছে, অন্য কোনো বিধিতে। সবসময় একটা টেন্ডেন্সি থাকে এটা অন্যভাবে অপচয় হওয়ার, আমি খোলাসা করে বলছি না, বা পাচার হওয়ার, সেটা বন্ধ করার জন্য, একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। পরে সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতেই এ বিষয়ে আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয় জাতীয় সংসদে। সংসদকে মুলতবি করে আলোচনা না করে এই আলোচনাটাই আমরা সংসদের চলমান অবস্থায় সাধারণ আলোচনা নিয়ে যাই। তবে সংসদ নেতার প্রেজেন্সে আমরা এই আলোচনাটা করতে চাই। ইরান ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের রপ্তানির উপর চাপের বিষয়টি উঠে আসে আলোচনায়। পরিস্থিতি দীর্ঘায়িত হলে রেমিটেন্সের উপরও চাপ তৈরির শঙ্কা উঠে আসে জাতীয় সংসদে। আওয়ামী লীগ ছাড়া যে বিএনপি পঙ্গু তা আবারও প্রমাণিত হয়েছে। গোপালগঞ্জের সংরক্ষিত নারী আসনের বিএনপি থেকে মনোনয়ন পেলেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী। গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরকে গোপালগঞ্জের সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার জন্য বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারে জন্মলগ্ন থেকে যোগ্য নেতৃত্বে ধুঁকতে থাকা বিএনপি বরাবরই ভিন্ন দলের যোগ্য নেতাদেরকে নিজের দলে এনে ভারী করে দলকে যোগ্যতার জায়গায় নেওয়ার চেষ্টা আজকে থেকে না, অনেক আগে থেকে। তবে গোপালগঞ্জের সংরক্ষিত নারী আসনে নিষিদ্ধ আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদিকা সুবর্ণা ঠাকুরকে এমপি বানানোর জন্য যে মনোনয়ন দেওয়া হয়েছে, এই জন্য আপনার আওয়ামী লীগের লোকজন জয় বাংলা বলতেই পারেন বা তার জন্য দোয়া খাসিলও করতে পারেন। 5 তারিখের পর থেকে যারা গোপালগঞ্জে যে যত বিএনপির লোকজন দেখেন না, এটা আমার নিজের চোখের সামনে দেখা। আমার উপজেলা কোটালীপাড়ায় আজকে ওইখানে যত বিএনপি যাদেরকে দেখেন, এরা অধিকাংশই এদের
90%ই উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসের যে দরজাটা পাপস আছে ওইটার পিছনে দাঁড়াই থাকতো, আর দরজা দিয়ে হা করে তাকাই থাকতো যে ভিতর থেকে কখন ওদের জন্য এক কাপ চা আসে বা একটা মিষ্টি আসে বা একটা বিস্কুট আসে। এই জন্য কুত্তার মতন ওইখানে জিব্বাটা বাইর করে লাল লাল করে দাঁড়াই থাকতো। ওরাই এখন উপজেলা বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের সভাপতি, সেক্রেটারি, ইউনিয়ন কমিটির সভাপতি, সেক্রেটারি আর সুন্দর সাদাবাজদের লাভে গেছে। আর এদের মূল হোতাই হচ্ছে শ্রমিক দলের স্বেচ্ছাসেবক দলের ওই যে সভাপতি আছে না জিলানি, যে গোপালগঞ্জে যাইয়া কাগজের পাখা নেতায় পরিণত হয়েছে। এই পাখা নেতা আমি বিগত আওয়ামী লীগের 15 বছর 7 মাস এবং 17 বছর যেটা বলেন, আমি 9টা বছরই ঢাকায়, এর মধ্যে আমি 8টা বছর গণমাধ্যমের সাথে জড়িত। আমি কখনো বিএনপির ওই বাঘা নেতা অর্থাৎ স্বেচ্ছাসেবক দলের এই সভাপতিরে আমি ঢাকা শহরে কোথাও কোনোটা সিফা গলির মধ্যে থেকেও আমি তারে একটা ন্যূনতম একটা মিছিল বা 5 জন কিনে একটা মিছিল করতে দেখি নাই। 5 তারিখের পরে বিএনপির অনেক বাঘা নেতারা আমি উদ্দেশ্য করেই বলি যে তোমার ঢাকার কোনো অলিগলি তুমি খুঁজে পাই নাই, তুমি রুমিন ফারানার জুতার নিচের একেবারে সোট যে ময়লাটা আছেন ওইটা হোমানো না, তুমি আগে জুতা টানো। কারণ রুমিন ফারানারকে আমি দেখছি তিনি বিএনপি কে কিভাবে টাইনা নিছেন গত 17 বছর। বিগত দিনে আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতারা, কথিত নেতারা, তারা যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আওয়ামী লীগের কি পরিমাণ খাইয়া দিয়েছে তার প্রমাণ আশা করি এখন আর নতুন করে বলার কিছু নেই। কারণ এখন আমরা সাজানের দিকে আছি, ওইটার দিক থেকে না। তার একটা প্রমাণ গোপালগঞ্জে কাশিয়ানি এই নেত্রীকে যিনি ফারুক খান তিনি নিজে তাকে পদ পদবি দিয়েছেন, সেটা একটা দৃশ্যমান। যাই হোক, আওয়ামী লীগের হেডমালা কিছু নেতাদের উদ্দেশ্যে কয়েকখান কথা বলে, শিক্ষণীয় বিষয়ের উদ্দেশ্যে, অন্য কোনো কিছু না। কিছুদিন আগে আপনারা দেখছেন বিএনপির পার্টি অফিসে কিছু গায়িকা, ওই যে নায়িকারা মডার্নের জন্য আসছিল, আর এই নিয়ে বিএনপির একজন নেত্রী মারাত্মক লেভেলের প্রতিবাদ জানাইছিল যে আমরা যখন রাজপথের প্রতিবাদ করতে মিছিল করতেছিলাম তখন এই যে কনক চাপা, হ্যাঁ, এবার ওই যে সাবেনি স্পিন নাকি, তারা তখন গানের রান্নার ভিডিও ফেসবুকে ছাড়তো, তারা দলের জন্য কি এমন প্রতিবাদ কিন্তু করছিলেন। সেই নেত্রী কিন্তু মনোনয়ন পাইছে, তিনিও কিন্তু আগামীতে এমপি হবে, তাকে কিন্তু বিএনপি মানে বঞ্চিত করে নাই, সম্মানিত করছে। আজকে আমরা তো দেখছি বিগত দিনে আওয়ামী লীগের প্রত্যেকটা ইউনিট কেমন একেবারে খাইয়ে দেওয়া হয়েছে, একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। গত 2 দিন ধরে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার এবং ফেসবুকের অনেক ফ্রেন্ড একটা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে। তারা বলছে ভাইয়া 2 দিন ধরে ভারতীয় অনেক নিউজ মিডিয়া এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার পক্ষে হয়ে আন্তর্জাতিক আদালতে লড়বে ভারতীয় আইনজীবী। এই বিষয়টা কতটুকু সত্য আপনি একটি আলোচনার মাধ্যমে আমাদেরকে ক্লিয়ার করে দেন। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত 5 আগস্টের পরবর্তী সময় যখন শেখ হাসিনার উপর একের পর এক মামলা হচ্ছিল, তখনও কিন্তু এই ধরনের একটি নিউজ চাওয়ার হয়েছিল সারা বাংলাদেশ জুড়ে। তখনও কিন্তু বলা হয়েছিল শেখ হাসিনার নামে যে সকল ভুয়া মামলা হচ্ছে, এই সকল ভুয়া মামলার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের মধ্যে শেখ হাসিনার হয়ে ভারতীয় আইনজীবী লড়বে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো না এবং ভারতীয় কোন আইনজীবী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধে আদালতে লড়েনি। এবং এখনো হঠাৎ করে 2 বছরের কাছাকাছি সময় হয়ে গেল শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, এখন ভারতীয় মিডিয়া আবার তৎপর হয়ে গিয়েছে শেখ হাসিনার পক্ষে হয়ে লড়বে ভারতীয় আইনজীবী। এই ধরনের হেডলাইন দিয়ে কিন্তু তারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে নিউজ করছে। এখন ব্যাপারটা কতটুকু সত্য এটা আমিও 100% আপনাদেরকে বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ ইতিমধ্যে ইন্ডিয়ার অনেক মিডিয়া আছে, তারা 100% কোনো বিষয় সত্যতা যাচাই না করে অনেক বিষয় তাদের নিউজ পোর্টালে ছাড়ে, তাদের ইউটিউব চ্যানেলে নিউজটা ছাড়ে। তখন আমরা বাঙালিরা মনে করি ব্যাপারটা 100% সত্য। আসলে তাদের অনেক নিউজ 100% সত্য হয় না, হয়তো বা 50 থেকে 60% সত্য হয়, আর 40% অনুমান নির্ভর হয়ে তারা নিউজগুলা করে ফেলে। কারণ তারা চিন্তা করে ব্যাপারটা বাংলাদেশের ইস্যু, সত্য হলো সমস্যা নাই, গুজব হলো আমাদের সরকারের পক্ষ থেকে প্রেসার আসবে না। আওয়ামী লীগের পক্ষে হয়ে কথা বললে তখন হয়তো আওয়ামী লীগের জন্য একটি পজিটিভ ব্যাপার হবে। সেই কারণে হয়তো কোনো বিষয়ে ইন্ডিয়ার মধ্যে হয়তো গুঞ্জন চাওয়া হয়েছে শেখ হাসিনার পক্ষে হয়ে আন্তর্জাতিক আদালতে ভারতীয় আইনজীবী লড়তে পারে। এই সকল বিষয় গুঞ্জন শোনার পরে ইন্ডিয়ার সকল মিডিয়া এই নিউজটা সকল জায়গায় প্রচার করে দেয় এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে তাদের যে সকল অ্যাক্টিভিস্ট আছে, ইনফ্লুয়েন্সার আছে, তারাও কিন্তু এই বিষয়ে আলোচনা শুরু করে দেয়। যদি ভারতীয় আইনজীবী শেখ হাসিনার পক্ষে হয়ে আন্তর্জাতিক আদালতে লড়ে, আমি সেটা তো অবাক হব না, এবং যদি না লড়েও অবাক হব না। কারণ শেখ হাসিনা তার মামলার জন্য আন্তর্জাতিকভাবে অনেক ভালো যে কোনো দেশের লয়ার হায়ার করতেই পারে, সেটা অবাক হওয়ার কিছু নয়। আর ইন্ডিয়ার যারা লয়ার আছে তারা যদি নিজের ইচ্ছা থেকে শেখ হাসিনার পক্ষে হয়ে লড়ে, সেটাও অবাক হওয়ার কিছু নেই। সো এটা ব্যাপারটা এখনো গুঞ্জন হিসেবে আছে, এখন 100% এটা সত্যতা যাচাই হয়নি। সো আমাকে যারা প্রশ্ন করেছেন এই 2 দিন ধরে এই বিষয়ে, সো আমি আপনাদেরকে 100% সিউরিটি দিয়ে বলতে পারবো না ব্যাপারটা আদৌ কি হবে কিনা এবং শেখ হাসিনার পক্ষে হয়ে ভারতীয় আইনজীবী
আন্তর্জাতিক আদালতে লড়বে কিনা। সো এই বিষয়টা আপনারা এখনো গুঞ্জন হিসেবে ধরতে পারেন। 100% অথেন্টিক খবর, এটা আপনাদের না ধরাই ভালো হবে। হয়তো বা এই বিষয়টা গুজব আকারও ভারতীয় মিডিয়া ছড়াতে পারে। সো আপনারা গুঞ্জনে তেমন কান দিবেন না। এভাবে আমাকে যেভাবে আপনারা এখন বিভিন্ন প্রশ্ন করেন সত্যতা যাচাইয়ের জন্য, এই ধরনের প্রশ্নগুলো আমাকে সবসময় হোয়াটসঅ্যাপে করতে পারবেন, মেসেঞ্জারে করতে পারবেন। আমি সবসময় চেষ্টা করবো আপনাদেরকে অথেন্টিক নিউজ দেওয়ার জন্য এবং ইউটিউবের মধ্যে ভিডিও আকারে এসে এই ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য। কারণ আমি চাই যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং আওয়ামী লীগকে যারা মনে করেন ভালোবাসে, তারা কোনো গুজবে কান দিয়ে কনফিউশনে না পড়ুক এবং হতাশাগ্রস্ত। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইস, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।